লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। ধান, নদী, খাল এই তিনে বরিশাল। বরিশালের সর্বদক্ষিণের জেলা বরগুনায় প্রচুর পরিমাণে ধান জন্মে। এ জেলায় 2 ও 3 মৌসুমে ধানের চাষাবাদ হয়। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হল ধান। সারা বিশ্বের ধান উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে আছে। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। 1.52 হারে মানুষ বাড়ছে, অন্যথায় কৃষি জমি কমছে শতকরা 1% হারে, আর চালের চাহিদা বাড়ছে 2.2 থেকে 2.5% হারে। দেশে প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে আঘাত হেনে থাকে। আঘাত হানা এসব দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম। সমুদ্রে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় প্রতি বছর উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি করে। বিগত দিনে উপকূলীয় জেলা বরগুনায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জান ও মাল, যার মধ্যে ধানের ক্ষতি অন্যতম। এসব ক্ষতির প্রধান কারণ সঠিক সময় উচ্চ ফলনশীল ধানের চাষ না করা। নতুন নতুন সমস্যা অনুযায়ী নতুন নতুন ধানের জাত আবিষ্কৃত হয়েছে, যে জাতসমূহ চাষাবাদ করলে কৃষকের চাহিদা অনুযায়ী ফলন বাড়বে। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী, জমির আইলে চাষ করে গড়ে
আমাদের আগামী সরজান পদ্ধতিতে জমি চাষ এসো করি আমরা গ্রহণ গ্রহণ। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমিউনিটি অর্থাৎ স্থানীয়দের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, প্রথা, সংস্কৃতি এবং আবহাওয়ার সাথে কৃষি গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে আবহাওয়া, সেই সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা, আর এর প্রভাব পড়ছে কৃষির উপরেও। বোরো মৌসুম, আউশ মৌসুম ও আমন মৌসুমের জন্য রয়েছে মৌসুম ভিত্তিক জাত। এসব জাতের ধান চাষাবাদ করলে কৃষকরা যেমন লাভবান হবেন, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খায়, অর্থাৎ অভিযোজিতও হয়। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি, যেটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত কার্যক্রম নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। সিসিআরআইপি মূলত দুটি ধাপ যদি আমরা চিন্তা করি, এটা সফট অ্যাক্টিভিটি আছে, যেটা অ্যাওয়ারনেস বিল্ড আপ, মানুষের সচেতনতা বাড়ার ফলে, যেমন দুর্যোগ, এটা আমাদের একটা নিত্য দৈনন্দিন, এটা একটা দুর্যোগ প্রবণ এলাকা বরগুনা জেলা, সেখানে দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য মানুষের যে সচেতনতা বিল্ড আপ, তার উপরে বিভিন্ন ধরনের ট্রেনিং হচ্ছে। আমাদের ইউনিয়ন সড়ক ও গ্রামীণ সড়ক নির্মিত হচ্ছে। পানির প্রবাহ স্বাভাবিক রাখার জন্য তৈরি হচ্ছে ব্রিজ, কালভার্ট। প্রান্তিক উৎপাদনকারী ও দরিদ্র জনগোষ্ঠী যাতে খুব সহজেই হাট বাজারে যাতায়াত করতে পারে, বাজার সুবিধা ব্যবহার করতে পারেন, সেজন্য চলমান হাট বাজারের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। আমার বরগুনা ডিস্ট্রিক্টে আমাদের এখানে 9টি সাইক্লোন সেন্টার, যার ভিতরে 8টি হলো নতুনভাবে নির্মাণ করা হচ্ছে, আর 2টি সাইক্লোন সেন্টার যেটা পুনর্নির্মাণ বা রক্ষণাবেক্ষণ কাজ হচ্ছে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে কৃষকের চাহিদা ও পরিবেশ অনুযায়ী ধানের জাত নির্বাচনের গুরুত্ব নিয়ে একটি নাটক। কবির ভাই, কবির ভাই, ওরে বেটা, টাইম কম, পরে দেখ ওর মনে। নিজেরে কি মনে হয়, এককালে টাইম কম? যাও বিয়েলে দোহানে দেওয়ার। আচ্ছা যাইতে, এখন এখন যাইতে হইবে, জরুরি কাম আছে। জন তন বলান শুরু হয়ে দেও বেটা, যাইতে হইবে, এখন জরুরি কাম আছে, কইছি না, পরে দেখ ওর মনে। বিয়েলে চার দোহানে মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে, আম্মু আনে।
বউ বউ, এ কমে গেলা কি কো? এ বুঝো এবছর ধান বেশি ভালো হয় নাই, চিন্তায় পড়ে গেছি কি যে হরমনে। পেতে বছর যা ধান পাই এইতেই খোরাই কইয়ে যায়, এবছর কি হইবে না আল্লাহ জানে। আসুক এককালে ধান এরম হইলে গা। ওরে বড় চিন্তার কথা, চাইলে হারা বছর না হইলে বিপদে পড়ে যাব না নে। ও ভাবি, কি বিপদের কথা কও? আরে ভাবি, আইলেন কি মনে করিয়া? যাইতে আসলাম পরিচয় সিদ্ধারে, তোমার লাগে একটু দেহা দিয়ে তোমারে লইয়ে যাইতে চাইলাম। তোমার স্বামীর আজকে বলাইলাম আর হে কইলে টাইম নাই, আর উনি এসে মোট জোনারে নেতে। আরে কৃষি অফিসে যাই, হেয়ের লেগে তোমার লাগ কথা কইতে পারেনি। তাই ভাবি বিপদের কথা জানি কি করলেন? তাই মুই কই ভাবি হোনেন, এবার ধান বেশি ভালো হয় না, তোমাকে ধান তো জমেরা হয়েছে, তাই কবির ভাই কি হলে একটু কবা। তাই হ্যাঁ রে জিগেবা, তাই ল মোরা আবার যাই ভাবি। তাহলে কও কবির ভাই, তোমার ধান এত ভালো হইলে কেমনে, এত সকালে পাকলে কেমনে, বিষয়টা কি একটু বুঝেই কবা। হনো মেয়া, মৌসুম ভিত্তিক উপসি জাতের ধান মোর খেতে লাগাইছি। মগো আবহাওয়া পাল্টানের লগে লগে নতুন জাতের ধানও লাগাইতে হইবে। যেমন মোর খেতে ব্রিডেন 28 লাগাইছি, এটা 90 মিটার লম্বা হয়, 140 দিনের এক জীবনকাল। এরপর এই ধান ভালো ফলন দেয় অনেক বেশি। এরপর জাত অনুযায়ী এবার মুই ওষুধ দিছি যাতে ফলন ভালো হয়। এই জন্যই তো মোর ধান এত ভালো হয়েছে মেয়া। ও হ্যালে মগো মৌসুম অনুযায়ী নতুন জাতের ধান লাগাইতে হইবে। হ্যাঁ এই তো বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মৌসুম অনুযায়ী নতুন নতুন জাত লাগামু আর বেশি বেশি ফলন পামু। এই তো বুঝছো মেয়া। হ্যাঁ এইভাবে করবা, দেখবা নতুন নতুন ধান পাবো এবং বেশি বেশি লাগাবো। শ্রোতা বন্ধুরা, শুনলেন কৃষকের চাহিদা ও পরিবেশ অনুযায়ী ধানের জাত নির্বাচনের গুরুত্ব নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের নভেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় খাঁচায় মাছ চাষ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় খাঁচায় মাছ চাষ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 নভেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নেন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ: উচ্চ ফলনশীলের সংক্ষিপ্ত নাম কি? অপশন এ উফশি, অপশন বি হাইব্রিড। কুইজটি আবার শুনুন। উচ্চ ফলনশীলের সংক্ষিপ্ত নাম কি? অপশন এ উফশি, অপশন বি হাইব্রিড। উত্তর পাঠাবেন 26 নভেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন UK স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর A অথবা B লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে।
একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন কালীর তবকের মারজান। গত সপ্তাহের কুইজ ছিল নবান্নের উৎসব হয় কোন মাসে, যার সঠিক উত্তর ছিল অগ্রহায়ণ মাসে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা শুনবো মোরা, জানবো প্রয়াস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃ প্রচারিত হয় সোমবার বিকাল 3:45 লোকবেতার 99.2 FM থেকে। শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের দ্বিতীয় পর্বের অর্থাৎ ফোন ইন লাইভ পর্বের বিষয় হচ্ছে, মূলত আমরা কথা বলবো বাংলাদেশের ধানের যে জাতসমূহ রয়েছে সেই জাতের মধ্যে বড় ধানের জাতসমূহ নিয়ে। এটি নিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, সবাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম। আপনারা ফোন কলের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারবেন। ফোন করবেন 01782973478 নম্বরে। আবারও বলছি 01782973478 নম্বরে। আমরা চলে যাব মূল আলোচনায়। অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি ইমরান হোসেন। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।
প্রথমে আমরা ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে যে যেহেতু মূলত আমরা আজকে কথা বলবো যে নতুন ধানের জাত নিয়ে, এবং এটির কারণ হচ্ছে শ্রোতা বন্ধুরা যেহেতু জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত হচ্ছে আমাদের আবহাওয়া, এবং সেই সাথে আমাদেরকে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে, যে জন্য মূলত নতুন নতুন জাত উদ্ভাবন করা এবং সেটি কৃষকের মাঝে পৌঁছে দেওয়া। আমরা মূলত আজকে বোরো ধানের জাত এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো ধান, বাংলাদেশের ধানের গুরুত্ব এবং নতুন জাত উদ্ভাবন, এটি নিয়ে প্রথমে আপনার কথা শুনছি। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হল ধান। সারা বিশ্বের ধান উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে। বাংলাদেশের মানুষ বাড়ছে, কৃষি জমি কমছে, চালের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর ভবিষ্যৎ খাদ্য চাহিদা পূরণে ধানের ফলন বাড়ানোর বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের করাল গ্রাসতে খাদ্য নিরাপত্তাকে নিরাপদে রাখতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর দিকে নজর দিতে হবে। যুক্তিসঙ্গত কৃষি উপকরণ ব্যবহার করে ধানের গড় ফলন বাড়াতে হলে প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে। প্রযুক্তি জ্ঞান ছাড়া লাভজনক কৃষি উৎপাদন সম্ভব নয়। আর যার ফলেই মূলত গবেষণার মাধ্যমে এই নতুন নতুন জাত, আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ইতিমধ্যেই বাংলাদেশের এই অঞ্চলের জন্য নতুন নতুন জাতের ধান আবিষ্কার করছে। আজকে মূলত আমরা বোরো ধানের যে জাতগুলো রয়েছে সেটির বেশ কয়েকটা জাত সম্পর্কে শ্রোতাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ফোন দেখছিলাম, তবে শুরুর দিকে হয়তো আমরা ফোন নিতে পারিনি। আপনারা যারা যুক্ত হয়েছিলেন ফোনে আবারও আমাদের সাথে যুক্ত হতে পারেন 01782973478 নম্বরে অনুষ্ঠান সম্পর্কে মতামত কিংবা আপনার যদি এই বিষয়ে প্রশ্ন থাকে সেই বিষয়ে। মূলত বরগুনা উপকূলীয় জেলা, দুর্যোগ এই জেলায় আঘাত হানে এবং সেই ক্ষেত্রে কিন্তু এই জাতগুলো, নতুন জাতগুলো খুবই উপযোগী। সেটির ক্ষেত্রে আপনার কথা শুনতে চাইব। যেহেতু বন্যার আগে যদি আমরা আগাম জাত ফলন বা আগাম জাত করতে পারি, রোপণ করতে পারি, তাহলে বন্যার হাত থেকে রক্ষা করতে আমরা করতে পারি। এই বিষয়টা এখন বরগুনার ধানের মৌসুমটা হচ্ছে বোরো ধান। এই মুহূর্তে আমন ধান প্রায় কিছু কিছু ধান ইতিমধ্যে কর্তন হয়েছে, আর অনেক জায়গায় বোরো ধানের চাষাবাদ শুরু হবে। তো সেক্ষেত্রে বোরো ধানের জাতগুলির মধ্যে উল্লেখতম জাত হলো BR3, BR14, BR16, BR18, বৃধান 28, বৃধান 29, বৃধান 36, বৃধান 45, বৃধান 47, বৃধান 50, বৃধান 55, বৃধান 58। এই যে মূলত বিশেষ করে এটি কৃষক আপনাদের মাঝেও মূলত এই জাতগুলো, এবং যারা শ্রোতা আমাদের সাথে এখন রয়েছেন, বিআর তারপরে বৃধান, এই দুটি শব্দ খুবই পরিচিত, এবং তার মধ্যে জাতের যে নামগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা মূলত আরো পরিচয় করার পরিচয় করি। এগুলোর আসলে এই যে BR3, এগুলোর এই জাতের উচ্চতা এবং এটির জীবনকাল আসলে কতদিন, ফলন আসলে প্রতি বিঘা বা মনে কতটুকু হয় এবং বিশেষ বৈশিষ্ট্য কি, সেটি নিয়ে আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। শুরুতেই BR3 সম্পর্কে, এটির মূলত উচ্চতা কতটুকু ধানটার হয়ে থাকে, জীবনকাল কতদিনের এবং যে ফলনটা সেটি কতটুকু দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে। আসলে BR3 একটি উচ্চফলনশীল ধানের জাত, যা বোরো, আউশ এবং আমন 3 মৌসুমের জন্য অনুমোদিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 1973 সালে জাতটি উদ্ভাবন করেছে। BR3 এর জনপ্রিয় নাম বিপ্লব, যেটা আমরা অনেকেই জানি বা জেনেছি ইতিমধ্যেই। এই জাতের বৈশিষ্ট্য হলো ধান গাছের উচ্চতা 95 সেন্টিমিটার, এর চাল মাঝারি মোটা ও পেটে সাদা দাগ আছে, গাছ হেলে পড়ে না, ভাত ঝরঝরে হয়। জীবনকাল, এ জাতের জীবনকাল 170 দিন বা 5 মাস, 5.5 মাসের মতো। ফলন হেক্টর প্রতি 6.5 টন। এই জাতের চাষাবাদ পদ্ধতিটা হচ্ছে সাধারণত এখন বোরোর যেহেতু সময় আমাদের বরগুনায়, তো বোরোর সময়টা অনুযায়ী বীজতলা বীজ বপনের সময়টা হচ্ছে অগ্রহায়ণ মাসে, অর্থাৎ 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর, এই সময়টাতে আমরা এটা করব। আর চারার বয়স 40 থেকে 45 দিন হলেই সেটা আমরা মাঠে রোপণ করব। আর রোপণ দূরত্ব হচ্ছে 25 থেকে 15 সেন্টিমিটার। 25 থেকে 15 সেন্টিমিটার দূরত্বে এটির। বরগুনা আসলে আপনাদের দেখা মতে এই জাত এখন পর্যন্ত কৃষকরা ব্যবহার করছেন কিনা? হ্যাঁ, এটা বেশিরভাগ 10 নলটনা ইউনিয়নে ব্যবহৃত হচ্ছে। ওখানে চাষিরা এই জাতটা করছে এবং এই জাতটা করে খুবই লাভবান হচ্ছে। আমরা যে পার্থক্যটা জানতে চাই, যেটা আপনি বলতে চেয়েছিলেন যে লাভবান হচ্ছে, যে এটি ব্যবহারের আগে তারা কি ব্যবহার করতো, সেখানকার তাদের ফলন বা অবস্থা কি ছিল, এবং এখন এটি ব্যবহারের ফলে তারা আসলে কি বলছে। আসলে বরগুনা আসলে আপনাদের এর আগে লোকালি বোরো ধান হতো না, তো সেখান থেকে বরগুনা কৃষি বিভাগের উদ্যোগে 10 নলটনা ইউনিয়নে এখন বোরো ধানের চাষ হচ্ছে। তো এই জাতটা একটি উন্নত জাত। এই জাতের মাধ্যমে চাষিরা অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছে, যেহেতু এই চাষে
ফলনটা অনেক বেশি, আর এই জাতটা আমাদের এলাকার জন্য উপযোগী একটা জাত, আমাদের দুর্যোগ প্রবণ এলাকার জন্য উপযোগী। জি, দুর্যোগ প্রবণ এলাকার জন্য জাতটা উপযোগী। আমরা একটি কল নিয়ে আপনার বাকি কথাগুলো হয়তো শুনবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, নামটি বলুন। জি, আলামিন কোথা থেকে? গলাচিপা থেকে আলামিন। জি, আপনাকে উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনায় শুভেচ্ছা জানাই, বলুন। জি ভাই, বলছি যে যে ধানের কথা বললো, ধানগুলো কি আমনে কি রোয়া যায় না? যেমন এই বর্তমানে ধানগুলো আমরা কাটছি। অর্থাৎ আপনি বলছেন যে জাতটার কথা বলা হয়েছে, এটি আমন মৌসুমে রোপণ করা যাবে কিনা? হ্যাঁ, রোয়া যায় নাকি? হ্যাঁ, অর্থাৎ আমরা তো বড় মৌসুম নিয়ে কথা বলছি, এই বিয়ারটা যে জাতের কথা আমরা বললাম এটি আমনে ব্যবহার করা যাবে কিনা, তাই তো? আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা হয়তো এখনই এটি একটু শুনিনি। হ্যাঁ, আমাদের শ্রোতা ধন্যবাদ। আমি শুরুতেই বলছি যে এই জাতটা উচ্চফলনশীল একটি জাত। এটা বড়, আউশ এবং আমন 3 মৌসুমের জন্য অনুমোদিত এবং 3 মৌসুমে এই জাতটা আমাদের অঞ্চলে চাষ করা যায়। জি, আবার আপনি সহ সকল শ্রোতা যারা রয়েছেন, যেটি নিয়ে আমরা কথা বলছি, প্রথমেই কথা বলছেন আমাদের বিশেষজ্ঞ অতিথি যিনি রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। BR3 যেটির উচ্চতা 90 সেন্টিমিটার এবং এটি 170 দিন হচ্ছে জীবনকাল, এবং ফলন নিয়ে আমরা শুনলাম, বৈশিষ্ট্য নিয়ে শুনলাম। এটি মূলত বড়, আউশ এবং আমন 3টি মৌসুমেই এটি ব্যবহার করা যায়। খুবই ভালো লাগলো আপনার প্রশ্নটি এবং আপনার জানতে চাও যে আমরা যেটি শুনছিলাম। জি, আচ্ছা, আমরা এখন যে জাতটা নিয়ে কথা বলছি বিরিধান 3, এই জাতটার সারের যে BR3 নিয়ে, হ্যাঁ BR3 কথা বলছি, এই জাতের সারের যে পরিমাণটা আমরা সেটা বলে দিব। জি, কৃষকরা যদি তার জমি অনুযায়ী ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে জাত অনুযায়ী তার হচ্ছে সার দেওয়ার যে নিয়ম সেটির ভিন্নতা, এবং এটি জাতের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে যে কোন জাতে তিনি কতটুকু সার ব্যবহার করবেন, এটির কম বেশি রয়েছে, সেটি নিয়ে কৃষকদের ধারণা থাকতে হবে। জি হ্যাঁ, তবে এই যে জাতটা আমরা চাষাবাদ করবো BR3, এই ধরনের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এই জাতটা ব্লাস্ট রোগ প্রতিরোধশীল এবং তুন্ড খোলপড়া রোগ সহনশীল একটা জাত, যেটা আমাদের এই অঞ্চলে এই রোগটা মাঝে মাঝে আক্রমণ করে এবং আক্রমণ করলে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই জাতটা এই রোগটা সহনশীল এবং প্রতিরোধশীল একটা জাত আর কি। কীটপতঙ্গ বালাই দমনে অনুমোদিত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে এই জাতটা যদি অন্য কোনো সমস্যা দেখা দেয়। তাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন 01782973478 নম্বরে ফোন করে, এবং আজকের বিষয়ভিত্তিক প্রশ্ন কিংবা অনুষ্ঠান সম্পর্কে যে মতামত আপনি দিতে চান সেটি আপনি আমাদেরকে দিতে পারেন আপনার ফোন কল কিংবা একই নম্বরে SMS করেও আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সারের কথাটি শুনছিলাম। জি, এই ক্ষেত্রে আমরা বিঘা প্রতি সারের ডোজটা বলবো। সেক্ষেত্রে যেহেতু আমাদের চাষিরা অত বড় চাষি নয়, সেহেতু তারা বিঘা প্রতি যে সারের ডোজটা সেটা আমরা বলতেছি, প্রয়োগ মাত্রাটা ইউরিয়া সার হচ্ছে 30 কেজি বিঘা প্রতি, আর TSP সার হচ্ছে 14 কেজি বিঘা প্রতি, MP সার হচ্ছে 16 কেজি, আর জিপসাম হচ্ছে 4 কেজি, জিঙ্ক হচ্ছে 700 গ্রাম বা 1 কেজি। আচ্ছা, ধন্যবাদ। আমরা সারের বিষয়টি এই জায়গায়, অর্থাৎ আমার ধান এবং ধান খেতে সার দেওয়ার পরিমাণ, ঔষধ দেওয়ার পরিমাণ, এটি মূলত ফলনের সাথে এই মিলগুলো বা এই অর্থাৎ পরিমাণ মতো দেওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ধানের জাত দিক লক্ষ্য রেখে যে জাতের জন্য যে সার দেওয়া উচিত সেই সার দিলে কেবলমাত্র কাঙ্ক্ষিত ফলনটাই পাওয়া যাবে, আর যদি সঠিকভাবে সার প্রয়োগ করা না হয় তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। ফলন পাওয়া যাবে না, যা তার আসলে যেটা প্রয়োজন, ধানের ক্ষেতের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তাকে দিতে হবে, এবং তাহলে সে পুষ্টি এবং ফলন সবকিছু নিজে পাবে, এবং সেই অনুযায়ী আসলে একটু কথা আছে সারের ব্যাপার, সেটা হচ্ছে সার ইউরিয়া সারটা সমান 3 কিস্তিতে জমি তৈরির শেষ পর্যায়ে চারা রোপণের 20 থেকে 25 দিন এবং 55 দিন পর প্রয়োগ করতে হবে, অর্থাৎ 3টা ধাপে প্রয়োগ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে জমি তৈরির শেষ পর্যায়ে, দ্বিতীয় ধাপ হচ্ছে 20 থেকে 25 দিন যখন বয়স হবে তখন, তৃতীয় ধাপ হচ্ছে 55 দিন পরে। প্রথমবার উপরি প্রয়োগের পর সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ধন্যবাদ। আমরা একটি SMS যেটা দেখতে পাচ্ছি, পারভেজ ভাই বললেন যে ধানটি জো বা চোরা তো নয়,
জোবা চোরা নয় কি, এই প্রশ্নটি উনি করেছেন। জোবা চোরাটা আমি এবং কি বলে যে আসলে জোবা চোরা শব্দটার সাথে সম্পৃক্ত এরকমের মনে হচ্ছে। জোবা শব্দটা তো আমরা পরিচিত যে জোয়ার ভাটা, যেটি জোয়ার আসে তখন সেটি জোবা, মানে বড়গণ যেটা। জোবা চোরাটা সম্পর্কে আমার মনে হচ্ছে যে আপনি যদি ফোন কলের মাধ্যমে যুক্ত হন তাহলে খুব ভালো হয়। পারভেজ ভাই, আপনাকে অনুরোধ করছি আপনি ফোন দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার এই প্রশ্নটি করলে হয়তো আমি বুঝতে পারবো আপনি কি বলতে চাইছেন, যে এই ধানটি আসলে জোবা চোরা নয় কিনা, জোবা চোরাটা বলতে আপনি কি বোঝাতে চাইছেন। তবুও আমরা এটি নোট করে রাখবো অবশ্যই, এবং এটি আগামী অনুষ্ঠানে আপনাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আপনি যুক্ত হতে না পারেন। শ্রোতা বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাইবো। আমরা BR3 এর পরবর্তী যে জাতগুলো, আমরা অনেকগুলো জাতের কথা শুনলাম শুরুতে, সবগুলো নিয়ে হয়তো আলোচনা করা যাবে না। BR14 সম্পর্কে জানতে চাইবো যে এটির মূলত জীবনকাল, উচ্চতা, ফলন এবং বৈশিষ্ট্য কি, যেটি কৃষকদের জন্য কাজে আসবে। যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধান BR14 বোরো এবং আউশ মৌসুমী চাষাবাদের জন্য 1983 সালে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করে। এ ধরনের জনপ্রিয় নাম হচ্ছে গাজী। এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে গাছের উচ্চতা 155 থেকে 115 থেকে 120 সেন্টিমিটার, কাণ্ড খুব মজবুত এবং পাতা খাড়া, কুশি গজানোর ক্ষমতা মাঝারি, দিক পাতা কিছুটা হেলে যায় ফলে শীষ উপরে দেখা যায় এবং দৃষ্টি আকর্ষণ করে। সরার উপরিভাগের ধান শুং আছে, চাল মাঝারি মোটা, সাদা এবং ভাত ঝরঝরে। এ জাতের প্রোটিনের পরিমাণ 8.1%। আমরা এটির অন্য কথা শুনবো, একটি ফোন কল নিয়ে নিলাম। হ্যালো 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 হ্যালো, আমরা আপনার কথা শুনছি না, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো, জি জি পারভেজ ভাই, জোবা চোরা। হ্যাঁ জি ভাই, আমি বলছি ধানটা মানে জোবাই ভালো, আবার জোবাই কি খারাপ, এরকমের কোনো ইয়ে আছে না? না না না, এই ধরনের এই জাতটা কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। মানে দেখা গেছে জোবাই বছর ভালো হয়েছে, আগামীতে এরকম না করতে পারে না। দেখেন, আপনার কথাটা আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের আবহাওয়া জলবায়ুর উপর কিছুটা নির্ভর করে, অনেক সময় আবহাওয়া পরিবর্তন ঘটলে ফলনে কিছু তারতম্য ঘটতে পারে, এছাড়া ওইভাবে কোনো সমস্যা নাই। জি হ্যাঁ পারভেজ ভাই, আপনি আরো সাথে থাকেন, হয়তো আরো আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আপনার প্রশ্ন আমরা এই পর্যায়ে বুঝেছি। মূল বিষয়টা হচ্ছে এটি খাপ খাইয়ে নেওয়ার জন্য এটি উদ্ভাবন করা, অভিযোজনের জন্য এটি উদ্ভাবন করা। আর এটির মনে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের মতো বড় পরিবর্তন ছাড়া এটির ফলনটা ওইভাবে পরিবর্তনটা আসবে না বলে আমাদের মনে হচ্ছে। পরের ফোন। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? তালতলি থেকে সগির মাহমুদ বলছিলাম। সগির মাহমুদ, তালতলি থেকে। জি বলুন। জি, আমি এক প্রশ্ন করতে চাই। হ্যাঁ জি জি বলুন। যে আমরা তো ক্ষুদ্র কৃষক। জি, আমরা তো ক্ষুদ্র কৃষক। জি জি। তো প্রতি শতাংশে যতগুলো সার আছে, ওই সারের সবটুকু মানে কতটুকু পরিমাণে দেওয়া যেতে পারে সর্বোচ্চ? প্রতি শতাংশে সগির ভাই, শতাংশ অনুসারে কতটুকু আর কি করা যায়? প্রতি শতাংশে কতটুকু সার কৃষক ব্যবহার করবেন এটি? জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রতি শতাংশের কথা উনি মূলত আমরা বিঘা বলেছি। জি সগির ভাই, আসলে আপনাকে ধন্যবাদ। আমরা ইতিপূর্বেই যে সারের প্রয়োগ মাত্রাটা বলেছি সেটা বিঘা প্রতি বলেছি। তো অবশ্যই বিঘাটা হচ্ছে 33% 1 বিঘা। তো সেক্ষেত্রে এই অনুযায়ী আপনি এই পরিমাপটাকে 33 ভাগ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে শতাংশ কতটুকু সার প্রয়োগ করতে হবে। আমরা বিঘা প্রতিতে যে পরিমাণগুলো বলা হয়েছে, আমরা একটি উদাহরণ যদি এটাকে, এক্ষেত্রে আমরা ইউরিয়া সার প্রতি শতাংশে 1 কেজি দিতে পারি, সাদা সার যেটাকে বলি আমরা। আর টিএসপি সার প্রতি শতাংশে 400 গ্রাম দিতে পারি, এমপি সার প্রতি শতাংশে 400 গ্রাম দিতে পারি। জি, তাহলে সগির ভাই যেটা হলো যে আমরা ইউরিয়া সার বলছি প্রতি শতাংশে 1 কেজি, তাহলে 1 বিঘায় 33 কেজি। ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার প্রশ্নের জন্য। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব চলছে। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে জিবির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। আজকের আলোচনায় আমরা কথা বলছি মূলত উচ্চ ফলনশীল অর্থাৎ মৌসুম ভিত্তিক উল্লেখযোগ্য
উফশি জাতসমূহ নিয়ে, এবং আজকের অনুষ্ঠানে আমরা মূলত বোরো ধানের জাত নিয়ে কথা বলছি। এই বিষয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন SMS আর ফোন কলের মাধ্যমে। আরেকজন শ্রোতা আমাদের সাথে আছেন। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আপনাকে শুভেচ্ছা জানাই। দুঃখিত, লাইনটি কেটে গেল। আপনি আবারও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার প্রশ্ন আমরা বা আপনার মতামত কিংবা আপনার পরামর্শ আমরা নিতে চাই। এ পর্যায়ে ব্রি ধান BR3 এবং BR14 নিয়ে আমরা কথা বলেছি। এই পর্যায়ে আমরা ব্রি ধানে চলে যাব। 14 কথাটা কিন্তু শেষ হয়ে গেছে। 14 কথাটি আমরা বাকিটুকু শুনবো। তার আগে একটি ফোন আছে। হ্যালো হ্যালো ভাইয়া, আমি বলছি আলাম থেকে। একটু জোরে বলুন। এই বোরো ধানটা আমাদের এলাকায় তো পানি থাকে না, পানি না থাকলে কিভাবে এটা মানে করবো? রোপণের সময়? হ্যাঁ হ্যাঁ, বোরো ধান রোপণের সময় পানি থাকে না? জি, পানি থাকে আর কোন সময় থাকে না, এটা কোনো সমস্যা আছে? হ্যাঁ, এটি অনেক সময় কৃষকটা একটু দেরি করলে আর পানি পাওয়া যায় না, রোপণ সমস্যা। হ্যাঁ, এটা হচ্ছে যে দেখেন, আসলে বোরো ধান চাষ করতে পানির বিকল্প নাই। সেক্ষেত্রে যে সব জায়গায় পানির সমস্যা সেই জায়গায় তো বোরো ধান চাষ করা যায় না। তো তদুপরি বোরো ধানের পানি যখন দরকার, পানির সময় অনুযায়ী বোরো ধান, এবং যে জায়গায় বোরো ধানে পানি দেওয়ার ব্যবস্থা আছে, পানি সেচের ব্যবস্থা আছে, সেই জায়গায় বোরো ধান চাষ করতে হবে। এবং এটি একটি কৌশল হতে পারে কিনা, অভিজ্ঞতা যেটা উনি বললেন বা বলার চেষ্টা করলেন, যে পানি জোয়ারের পানিটা থাকে, হয়তো একটু দেরি করলেই সেটি শুকিয়ে যাচ্ছে, তো সেখানে সে চারপাশে আমাদের কৃষকরা বলেন ইট দেয়, তো সেটি ব্যবহার করে পানিটা আটকিয়ে রাখার কোনো। হ্যাঁ, সেক্ষেত্রে পানি সংরক্ষণ করা যেতে পারে। যদি আপনার এই যেহেতু চারা 40 থেকে 45 দিন বয়সে চারা আমাদের রোপণ করা উচিত, সেক্ষেত্রে যদি আমি মানে চারা পানির অভাবে যদি দেরি হয়, তাহলে এটা জীবনকাল থেকে এই সময়টা চলে যায়। তাইলে আর অর্থাৎ আপনি 155 দিন যে আমাদের জীবনকালটা, এই সময়টার ভিতরে আপনার ফলনটা আসবে। সেক্ষেত্রে আপনি যদি চারাটা মাঠে রোপণ করতে দেরি করেন, তাহলে ফলনটা কমে যাবে ফলনটা। অর্থাৎ উনি এমন না যে আপনি দেরিতে রোপণ করলে সে দেরিতে আসবে, সেটি না, সে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু ফলন দেবে। চমৎকার একটি মেসেজ। আমরা বাকি কথাগুলো শুনবো BR14 জাত নিয়ে, যেটি আমরা শুনছিলাম। হ্যাঁ, BR14 এ জাতের ধানের জীবনকাল হচ্ছে 155 থেকে 160 দিন। বোরো মৌসুমে এটা ভালো হয় এবং ফলন হেক্টর প্রতি 6 থেকে 6.5 টন। চাষাবাদ পদ্ধতি: বীজতলা বীজ বপন অগ্রহায়ণ মাসের অর্থাৎ 15 নভেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে। বপন ও রোপণের সময় 20 পৌষ থেকে 20 মাঘ অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত। সার ব্যবস্থাপনা: প্রতি বিঘায় ইউরিয়া সার হচ্ছে 33 কেজি, টিএসপি সার হচ্ছে 14 কেজি, এমপি সার হচ্ছে 16 কেজি, জিপসাম হচ্ছে 4 কেজি। ইউরিয়া সারটা সমান 3 কিস্তিতে, অর্থাৎ রোপণের 15 থেকে 20 দিন পরে একবার, রোপণের 30 থেকে 35 দিন পরে একবার, এবং রোপণের 45 থেকে 50 দিন পরে সর্বশেষ প্রয়োগ করতে হবে। প্রথম উপরি প্রয়োগের পর সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া প্রয়োগের সঠিক সময় নির্ণয়ের জন্য লিপকোলাচার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে লিপকোলাচারটা আমাদের স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে সহযোগিতা করবে। একই সাথে আমরা পর্যায়ে যেটা বলছিলাম যে পরবর্তী যে জাতগুলো রয়েছে, আমরা সেখান থেকে দুটি জাতের বৈশিষ্ট্য এবং বিস্তারিত, যেমন ব্রি ধান 28, এটির সম্পর্কে কিছু কথা শুনতে চাই। জি, তো ব্রি ধান 28, সেটা হচ্ছে এ ধরনের জাত পরিচিতিটা হচ্ছে ব্রি ধান 28 বোরো মৌসুমের একটি আগাম জাত। অর্থাৎ এই অঞ্চলের জন্য এটা আগাম একটা জাত চাষ করা যেতে পারে। এটা 1994 সালে চাষাবাদের জন্য অনুমোদিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এই জাতটা উদ্ভাবিত। এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে গাছের উচ্চতা 90 সেন্টিমিটার, পাকার সময় ধানের শীষ উপরে থাকে, চাল মাঝারি, চিকন ও সাদা, ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। জীবনকাল: জাতটির জীবনকাল 140 দিন, অর্থাৎ BR3 এবং BR16 থেকে 15 দিন আগে আসবে এই জাতটা। ফলন স্বাভাবিক, ফলন হেক্টর প্রতি 5.5 থেকে 6 টন। ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা মূলত আজকের যে আলোচনা সেই জায়গায় এই জাতগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম, এবং দুই একটা জাতের বিস্তারিত বলে সেটির যে গুরুত্ব এবং কেন আপনারা এটি ব্যবহার করবেন সেটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা। সর্বশেষ ব্রি ধান 29 যেটা রয়েছে, সেটির বৈশিষ্ট্য আমরা শুনবো। জি, ব্রি ধান 29টা হচ্ছে বোরো মৌসুমের একটি নাবি জাতের ধান। 1994 সালে এই জাতটি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদের জন্য অনুমোদন করা হয়। এটি একটি উচ্চ ফলন ক্ষমতা সম্পন্ন জাত।
এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা 95 সেন্টিমিটার, কাণ্ড মজবুত তাই হেলে পড়ে না, এর চাল মাঝারি, চিকন ও সাদা। এই জাতটা আমাদের এই অঞ্চলের জন্য ভালো, এই জন্য যে জলোচ্ছ্বাস বা ঝড় হওয়া বইলে সাধারণত এটা ভেঙে পড়ে না, সেজন্য এই অঞ্চলের জন্য উপযোগী। এটার জীবনকাল হচ্ছে 160 দিন, গড় ফলন হেক্টর প্রতি 7.5 টন, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে জাতগুলোর কথা আলোচনা করেছি তার থেকে 1 টন এটা ফলন বেশি দেয়। জি, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা শেষের দিকে আজকের অনুষ্ঠানের আলোচনার মূলত মৌসুম ভিত্তিক উল্লেখযোগ্য উপসি জাতসমূহ এবং সেখানে আজকে আমরা বোরো ধানের জাত সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও আরো বিভিন্ন ধরনের জাত রয়েছে, যেটার বেশ কয়েকটা আজকে আমরা আজকের এই অল্প সময়ের মধ্যে আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, তিনি আলোচনা করলেন। আমরা শেষের দিকে তার সর্বশেষ কথা শুনবো। এই সময় কৃষকের জন্য তার যদি কোনো পরামর্শ থাকে কিংবা কৃষকদের জন্য তার কিছু বলার থাকে, সেটি আমরা শুনবো এবং তার ধন্যবাদ শুনবো শ্রোতাদের। জি, এখন আমাদের মাঠে আমন ধান রয়েছে এবং আমন ধানের ধান আসছে। ধানে দুধ অবস্থায় এই মুহূর্তে গান্ধী পোকার আক্রমণ হতে পারে। আপনারা মাঠে গিয়ে লক্ষ্য করবেন যে এই ধানটা, আপনার যে ধান বের হয়েছে ধানটা চষে ধানের দুধটা খেয়ে ফেলবে, পরবর্তীতে ধানটা চিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যদি এই গান্ধী পোকার আক্রমণ দেখেন, সেক্ষেত্রে আপনারা চিহ্নিত করে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন এবং উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা এই যে সমস্যা গান্ধী পোকার আক্রমণ থেকে সুবিধা পাওয়া যেতে পারে। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আজকের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ লক্ষ্যকর্তাকে, ধন্যবাদ সকল শ্রোতা দর্শকদের। শ্রোতা বন্ধুরা, মৌসুম ভিত্তিক উপসি জাতসমূহের মধ্যে আজকে আমরা বোরো ধানের জাত সম্পর্কে আলোচনা করেছি। শেষে এসে অল্প করে সারমর্ম হিসেবে যদি আপনাদেরকে বলতে চাই যে আমরা যে জাতগুলো নিয়ে শুরুতে শুনলাম, BR3, BR14, BR16, BR18, ব্রিধান 28, ব্রিধান 29, ব্রিধান 36, ব্রিধান 45, ব্রিধান 47, ব্রিধান 50, ব্রিধান 55 এবং ব্রিধান 58। বাকি জাতগুলোর মধ্যে যদি বলতে চাই, ব্রিধান 29 এটি মূলত 95 সেন্টিমিটার উচ্চতায়, 160 দিনের মধ্যে জীবনকাল হচ্ছে 160 দিন এবং এটি অধিক ফলনশীল। তারপরে যেটি রয়েছে ব্রিধান 36, এটি মূলত ঠান্ডা সহনশীল। ব্রিধান 45 স্বল্প জীবনকালের একটি ধান, অর্থাৎ এটি খুব তাড়াতাড়ি ফলন দেয় এবং খুব তাড়াতাড়ি এটি ওঠানো যায়। লবণ সহিষ্ণু আমাদের এই উপকূলীয় অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জাত ব্রিধান 47, যেটি সম্পর্কে আপনারা আগে আরো বেশ কয়েকটি অনুষ্ঠানে আপনারা শুনেছেন। ব্রিধান 50 হচ্ছে মূলত এটি মানে সুবাস জাতীয় এক ধরনের চাল, এটি উঁচু জমির জন্য খুব উপযোগী আর কি। ব্রিধান 55 খরা, লবণ, ঠান্ডা সহিষ্ণু এবং স্বল্প জীবনকালের একটি ধান এবং অধিক ফলনশীলের মধ্যে ব্রিধান 58 রয়েছে। এই ধানগুলো এজন্য যে আমরা পিছিয়ে থাকতে চাই না। জলবায়ু আবহাওয়া যেহেতু আমাদের বিরূপে যাচ্ছে, তারা পরিবর্তিত হচ্ছে, আমাদেরকেও তাদের সাথে সাথে পরিবর্তিত হতে হবে। কৃষকদের সেই পরিবর্তন হওয়ার আহ্বান জানিয়ে, অর্থাৎ অভিযোজন কৌশল ব্যবহারের জন্য, খাপ খাইয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় আগামী প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং প্রযোজনা করলেন মনির হোসেন কামাল। আগামী রবিবার আবারও আপনাদের সাথে উপকূলের কথা অনুষ্ঠানে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি ও কৃষকদের সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।